শুরু করছি হৃদমায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS। পর্ব সংখ্যা 2। ছাত্রী জনসভায় আমি গিয়ে বরাবরই পেছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি তাই আপাতত আমাদের জায়গাটা পেছনের সারিতে হলো। আমার হাতে ফোন নেই। জুয়ের হাতে আরিফ ভাইয়ের একটা ফোন আছে, সেটাই দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তি ছেড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম গোল গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টি ভিড়ল অতিথির ঝাঁক ঝমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভেতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সে বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো আমার। 3টা গাড়ি থেকে 3জন মানুষ বের হতে দেখলাম, ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধ আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওড়নার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 7 ঊর্ধ্বে হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে, তবে তৃতীয়জনকে চোখে লাগার মতন ছিল। দূর থেকে এক ঝলক দেখে বুঝতে পারলাম শতনারীর রাতের স্বপ্ন হতে এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরে গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে। হতে পারে অস্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটি স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম, কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গম্ভীর নিঃশ্বাস সভ্য সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটার থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক 3জনকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যারের এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পিছন পিছন সিনিয়র ভাইয়েরাও আছেন। আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ ওনারা সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজের আসনে। আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়েরা কত ছোটাছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে। এই গরমে এক একজনের ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠোদয় লেপ্টে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্য অল্প স্বল্প কৌতূহল ছিল আমার, কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ পেটে গোতা খাওয়ায়। বিরক্ত নিয়ে চাইলাম পাশে। জুই ঠোঁট উল্টিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, রিত, আমি ওয়াশরুমে যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুমের তাড়া পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিলাম, তখন ওয়াশরুমে যাইনি কেন? মেজাজ খারাপে চাপা রাগে দাঁত পিষে বললাম, তুই কি আজকে শপথ করছস আমাকে শাস্তি দিবি না? এমনই তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতে তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু, চল না। আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম শ্বাস শেষে করে একেবারে যাব, কিন্তু তাড়াহুড়ায় এখানে চলে আসছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করছিস। তখন যখন ওয়াশরুমের কাজ চেপে সাজুগুজুর কাজ চালিয়ে যেতে পারছিস, তাহলে এখন চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে আমার হাত চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু, চল না প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে, প্লিজ।
অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম। জুঁইয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মেয়েটা আসলেই আজকে শাস্তি দিবে না, আজকে শান্তি দিবে না। ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে আছি, হাতে জুঁইয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমার ছোট্ট ব্যাগটা ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বোলালাম। না, আপাতত এদিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠে স্টেজের দিকেই আছে। ওয়াশরুমের বাহিরে করিডোরে একপাশে দেওয়ালে ঠাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গুছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাক লাগছে। তারপরও চঞ্চল হাতে দুটা দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প লেপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজল কারোর উগ্রতা গমগমে ডাক, এ মেয়ে, এদিকে শোনো। সহজ সরলভাবে ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। চোখে লাগলো আমাদের পৌরনীতি ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণে শাড়ি পরিহিত, বয়স 35, শ্যামবর্ণের, গায়ে রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকে অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যাডামের সামনে। আমাকে দেখেই ম্যাম তাড়াহুড়োয় প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়োর কথায় বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন, হয়তো তাই মিনমিন স্বরে ম্যামকে শুধরিয়ে বললাম, ম্যাম আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ও তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে, বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে, কেমন? যাও। এতক্ষণ না চমকালেও এবার বেশ জড়সড় চমকালাম ম্যামের কথায়। ফাউন্ডার স্যারের রুমে যাব মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে, আমি যাওয়া মানে নিখাদ ভয়। এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট্ট মানুষ হয়ে কেন যাব? উফ, আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে ডিপ ডিপ করে। এই কাঁপাকাঁপির রোগ নিয়ে সেখানে যাব কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সবার সামনে তো? ছি, কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরও ম্যাডামের মুখের উপর না করার সাহস হলো না আমার। তাছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদ্দব বলে ধমক লাগিয়ে, সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজে পত্রগুলো আমার হাতে তুলে নিলাম। ম্যাডাম তাড়াহুড়ায় আমার হাতে খালি করে ব্যাগ আর ফোনটা নিজের হাতে রাখতে রাখতে বলল, ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য। অসহায়ের মতো আমি মাথা নাড়তেই ম্যাম দ্রুত পদে চলে গেল অফিস রুমের দিকে। অসহায় আমি ঠোঁট উল্টিয়ে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম। মেয়েটা সত্যি আজকে আমাকে শান্তি দিবে না। এখনো ওয়াশরুমে বসে আছে। প্রচণ্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডার স্যারের দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে। বিশেষ করে অতিথি সবার সবাই এখানে বসা, তার মানে তারা এখনো স্টেজে উঠেনি। আমি এই প্রথম কলেজের ফাউন্ডার্সদের সরাসরি দেখলাম। দেখতে সবাই মাশাআল্লাহ, তিনজনই সাদা দবদবে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো, ওনারা সবাই কি নেতার বংশধর নাকি? কি চাই? হঠাৎ গলায় প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বললাম, স্যার আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলসগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পিছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরলভাবেই পিছনে ফিরলাম আমি। সাহস নিয়ে ফাইলসগুলো এগিয়ে দিলাম লোকটাকে। কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তে ঠায় জায়গায় থ মেরে দাঁড়িয়ে পড়লাম।
শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল এমনটা মনে হলো। সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় কোথায় সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ধ্যানরতের মাঝে লোকটা আমার থেকে কাগজগুলো নিজের হাতে তুলে নিল। সহজভাবেই। আমি যে উনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। আমাকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজে সমস্যা আছে। নেম প্লেজের জায়গায় গুলোতে ভুল। আব্বুর নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে। এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান। বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা আমাকে দেখল না, হয়তো দেখার প্রয়োজন মনে করছেন না তাই। কিন্তু আমি হ্যাবলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে। তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানশ্রুত করে বলল, এই মেয়ে শোনো। অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছেন না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবে আমার নাম জিজ্ঞেস করে বললেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন করে বললাম, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বললেন, কি নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা। শুনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে এখানে পুনরায়। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশে লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে অপমান বোধ করলাম মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এর জন্য বারবার তাকাতে হবে। আজব। মায়া, তোমার বাসায় কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে। অন্য জেলায় নাকি? গম্ভীর লোকটার থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধা বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলে হাসি মুখ ওনার। বয়স ৮০-র কাছাকাছি মনে হলো, দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনই জোয়ান থাকবে, তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি? অহংকার মতো। তবে এই বয়স্ক লোকেরটার মুখে আদলে আমার অহংকারীর ভাবটা চোখে পড়ল না। যেটা পড়ল সেটা হলো স্বচ্ছতা আর শ্রদ্ধার হাসি মুখ। সেই হাসিতে আমিও অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম। বুঝলাম, হ্যাঁ, আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়া। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি কি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে, বুঝেছ? এই যে তোমার পেছনে আমার নাতিকে দেখছো, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পটু মানুষ। মুখ থেকে হাত চলে বেশি ওর। তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে? লোকটার মজার কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনে। জেকে ধরা লজ্জা আর অস্বস্তিতে নিয়েই কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বললাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতেই আরো লজ্জায় পড়ে গেলাম বৃদ্ধ লোকটার কথায়। সাব্বাস,
এ না হলে ব্রাহ্মণবাড়ির মেয়ে। তুমি অবশ্য বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পিছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল সেই বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? ওনার দাদা জানতো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিত, বিহেভ ইয়োরসেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিত, আর বয়স্ক লোকটা ওনার দাদা ভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিত নামক লোকটাকে শাসাতে চাইল, কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিত নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের নেই আমাকে উদ্দেশ্য করে বলল, আইসে গেট আউট। আর দাঁড়ালাম না। অপমানে বিনীতের সহিত ছলছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অব্দি গিয়ে হঠাৎই কি মনে করে পেছন ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনের। উনি তাকানো আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের গোড় ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না। তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডার স্যার কক্ষ থেকে বের হয়ে হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম এতগুলো অপরিচিত মানুষের সামনে। আমি সেদিন সেই লজ্জার ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছা করছিল আমার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো, নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানে লজ্জাটা এত বেশি লাগছিল যে মনে ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছে থেকে নিতে হবে। কাকফাটা তপ্ত দুপুরের রোদে অতিষ্ঠ ধরনী। প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলোর মতন হয়। আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলোর মতন হয়েছে। আমার একা অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলোর মতন। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যা তা অবস্থা। উফ! এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থায় সিদ্ধ আলোর মতন হয়েছে, বাকিরা সবাই ভালোই আছে। স্টেজে বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠের আসনে বসা শিক্ষার্থীবৃন্দদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েক ফ্যানের রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথাকার গায়ে লাগছে আল্লাহ জানে। আর এদিকে ওফ, এই অতিষ্ঠ গরমে এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে বিশেষ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনো হচ্ছে। খোলা মাঠের মঞ্চের পিছনের সারিতে প্রথমের চেয়ারটাতে বসেছিলাম আমি, আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধার ডালা, সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কভারের পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজের বসা অতিথিবৃন্দদের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটের ক্ষুধা থাকাতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল চারপাশের সিনিয়র প্রহরীদের জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘোলালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলে বসে সেখানে।
আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, রিত খান সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়া থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো রিত খানের পরিবারের নাকি বংশগতভাবে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিত খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাত খানের সঙ্গে। তার মানে রিত খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরো অনেক পরে জেনেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসি। রিত খানের বাবা দাদারা বংশগতভাবেই তারা রাজনীতি করে। সেই ব্রিটিশ আমল থেকেই রাজনীতি খাতায় নাম তাদের। বর্তমানে রিত খান এই কলেজের ফাংশনের অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্যই হলো ওনার বাপ-দাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিত খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রামের সদরের মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন বাবা আরাফ খান ও বাকি পরিবারের নিয়ে। রিত খান ঢাকা থাকেন মাকে নিয়ে। তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেতে ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল রিত খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে লোকটি সত্যি অনেক দারুণ দেখতে। ফিদা হবার মতো সকল দিকই আপাতত ওনার মধ্যে ছিল। এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখ নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছে। এই বিষয়টিও চোখে লাগার মতন ছিল। ওনার গম্ভীর, ওনার পার্সোনালিটি সবকিছুই মনোমুগ্ধকর। আর এজন্য আমার আশেপাশের প্রায় অনেক মেয়ে স্টেজে ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে ঝুম করে করে। আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাও সত্যি যে সেদিন আমি পিছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটাই হিসাব করছিলাম। আরে ভাই, আপনি বলুন, হিসাব করবেই বা না কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাই আসে যে তার হয়তো কোটিখানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটে পানি খায়, তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। রিত খানের করা অপমানটার জন্যই আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের তলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। রিত নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ের ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োয় ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে যাই আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস। আর চুপসে যাই কক্ষের ভেতর রিত খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের
উপস্থিত 3 জন মানুষকেই দেখি নেই। হৃদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছে, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখাতে সাহায্য করছে, বুঝিয়ে বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল হৃদ খানের সঙ্গে, সেজন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জা বেশি লাগছিল আমার। অতিরিক্ত টেনশনে আর নার্ভাসনেসে জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োতেই ম্যাম এই কাগজগুলো গুছাচ্ছে। আমাকে দেখে ম্যাম বলে উঠল, কি চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে হৃদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে আমার দিকে আপাতত উনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ও, তোমার ব্যাগ আর ফোনটা আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে, যাও। জি ম্যাম। জড়তা মাথায় নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম হৃদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকে পিছনে ফিরলাম। হৃদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে, বিষয়টা আমার কাছে বেশ অবাক করা ছিল। তাই পিছন ঘোরার সাথে সাথে হৃদ খানের উদ্দেশ্যে মিহিসরে বললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে হৃদ খানের কথায় উত্তর দিয়ে সুলতানা ম্যাম বললেন, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন? সমাদরের কথাটা হৃদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল। আমি মাঝ থেকে ভিন দাওয়াতে মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝে অন্যের কথায় উত্তর নিজে দিয়ে নিজেকে লজ্জিত হলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম হৃদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটা নাই পেয়েছিলাম আমি! লজ্জায় কারোর দিকে তাকাতেও পারছিলাম না, বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনলাম হৃদ খান পুনরায় গম্ভীর গলা স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানে কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নিবে। হৃদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার যাচ্ছি, কিন্তু আপনার ম্যামকে বলতে না দিয়ে তিনি পুনরায় বললেন, আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতে চোকাচুকি হলো দুজনে। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তিতে দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনার সামনে দাঁড়িয়ে আছি। বিষয়টা বোধগম্য হতে আস্তে ধীরে ম্যামের পিছন পিছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পেছনে ঘুরতেই হৃদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ, আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলছেন তিনি, তাই ভালো ভালোই চলে আসতে চাইলে হৃদ খানের শক্ত গলার ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি, কোথায় যাচ্ছ তুমি? ধমকে সংঘাতিক চমকে ছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিবে! আল্লাহ! সকালে প্রিন্সিপাল স্যারের রুমে
অপমান করলো আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমার পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না। জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরো সিটিয়ে গেলাম আমি। বুকের ভিতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধুপধাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছে যে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষ দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ে কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম। গলা দিয়ে তেমন কথা বলা জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পিছন ঘুরে বললাম, জি আমাকে। তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর আসলো ওনার, ইয়েস ইউ, কাম হেয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পেছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাসা ভাসা চোখে। শুধু চমকিয়েছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়ে ছিলাম যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল, যে আমি কোথায় বসেছিলাম দেখতে পেয়েছিল, আমি পেছনের সারিতে বসেছিলাম সেটা। অবশ্য দেখতে পেয়েছেন, না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁচা দিত আমার পেছনে বসা নিয়ে। আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করলেন আমাকে, মিস অর মিসেস? ওনার কথা মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড অর আনম্যারিড? জি আনম্যারিড। মানে সিঙ্গেল? উনি ওনার কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথায় ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করেছিল, এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালাম, আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডিঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন, টেবিলের সঙ্গে ঠেস দিয়ে আক্রোশে হেয়ালি গলায় বললেন, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই। সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্য আজকালকার মেয়েগুলা সহজেই মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা, যাই হোক, সেসব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলছেন এটাও আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিতা মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটির পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথায় কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছেন নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের হয়! প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে আমার। যাও, লোকটার উপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে উঠে অরুচিতে। লোকটার চরিত্রে খারাপ এই কথাটা সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল ঈদ খানের বিরুদ্ধে। হওয়ার কথা ছিল। আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক থেকে বর্ণিতা করে সব কিছু উড়িয়ে দিব। বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়া ঈদ খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল।
হৃদ খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ হৃদ খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটা আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল হৃদ খানকে নিয়ে। আমি যখন হৃদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তায় ভাবনা বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্ন, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিল, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদা ভাইকে আমি আমার নাম বলেছিলাম। তখন কি উনি শুনতে পায়নি আমার নামটা, নাকি শুনে এখন নাটক করছে আমার নাম আমার সাথে? জি আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছ থেকে জানতে চাইব? লোকটার তেরামি কথায় বুঝলাম হৃদ খান মোটেও সহজ মানুষ নন। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোক কতটা তেরামি করে আল্লাহ জানে। এত তেরামি করার জন্য এই লোকে একটাও গার্লফ্রেন্ড ঠিকেছে কিনা কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞেস করছে। এজন্য আমিও হৃদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যে একটা নাম বলে ফেলি চট করে, ইসরাত জাহান। নামটা বলে ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে, যদি মিথ্যা নাম বলার অপরাধ আবার ধমক দেয় আমাকে সেই ভয়। কিন্তু না, লোকটা তেমন কিছুই করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশা হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়ার ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা উনি শুনেননি। হয়তো কাজে মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এজন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন, এজন্য চুপ করে গেলাম নিজের নামটা উনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ না। আউট। আবারও অপমান। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে? আমি কি ইচ্ছে করে এখানে ছিলাম নাকি যে? বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার। মনে মনে অনেকটা চেতে গেল, মুখে প্রকাশ করলাম না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম হৃদ খানের প্রশ্নসিক্ত গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পালাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্য সীমা অতিক্রম করেছিল সেদিন হৃদ খান। তারপরও জোর গলায় লোকটাকে কিছু বলতে পারেনি। এমনই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজে বাজে কথা বলে আমার বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম, তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যা তা বলে আমাকে আরো অপমান করত সেখানে থাকলে। হয়তো প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে 2টো লাল গোলাপও আছে। এগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দেইনি কখনো। সাড়া না দেওয়ার পিছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবো গর্ধব ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করত এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নিইনি, পরে আমার অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে
সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সেই এগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, দুহাতে আইসক্রিম নিয়ে। হাতে চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশা দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুই থেকে কোন আইসক্রিম নিয়ে নিলাম। বিনা বাক্য বেয়ে সামনের দিকে ঘুরে যেতে জুই দ্রুততার পা চালা আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়ে আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষেপ্ত হলো জুই। নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোর এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুইয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো আরো। অনেক ইচ্ছে ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করবে, কিন্তু আমার স্বপ্নের মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হায় আমার অসহায়ত্ব। নাম দাম কিছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ের কলেজের সাদা ড্রেস, রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুইয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুইয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বুঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত জুইয়ের কাছ থেকে। তাই ও বুঝবে কি আমি কি বলেছি? কি বলছিস আবোল তাবোল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘোরালাম না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব, আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথায় খানিকটা চমকে উঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাইয়া দিয়েছে মানে? কাসেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুইয়ের হালকা পাতলা উত্তেজনা সম্মতি দিয়ে বললাম, ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিং এর সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনি, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করেছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানে সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকে ভালোবাসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা? ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক বুড়িওয়ালা কালো বেটে করে জামাইটারে, দুয়া দিলাম। জুয়ের কথায় নাক মুখ কুচকে তাকায় আমি।
মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দুয়া দিছে নাকি বদদুয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছি আমি বেটে বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করব? তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত লম্বা সে। 2 হাতে জড়িয়ে দেখিয়ে বললাম। আর তার ইয়া মস্ত বড়ি। আসছে আমার জামাইয়েরকে বুড়িওয়ালা বলতে। আমার জামাই বুড়ি বলতে কিছু নাই। সো নিজের চিন্তা কর, তোর বদদুয়া আবার তোর উপরই না পড়ে যায়। খবিস মাইয়া, আমার এত বড় জামাইরে বেটে বলতে আসছে, তার ফাজিল শালি। যাহ তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফুসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে উদ্বিগ্নতায় আল্লাহ আমি শেষ বলে মৃদুস্বরে চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই, যে মানুষ আমাকে আস্ত রাখবে না আর আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎই হাঁটা থেকে দৌড় লাগালাম জুইয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুইয়ের রাগান্বিত স্বর আমার পিছনে পিছনে। রেগে মেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোথা থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামেনি। ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দে তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছিলাম। আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থাটাও ভুলে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারুর গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটার খই হারিয়ে গড়াগড়ি করে দুজনেই চিটপটাং রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে উপরে। আহা কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই লোকটা আমার উপরে লেগে মেগে ফায়ার হয়ে গিয়েছিল। হুমকি ধামকি সবকিছু দিয়ে বলেছিল, তবে সেটা চাপা সরে পাবলিক প্লেসে বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আর কি। হা হা হা। আমার স্টুপিড কাণ্ড গোলা। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুইয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে, আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপটে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতে আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরো করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতে বিপরীত। লোকটার পেছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটা সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম। তখনই নিচে পড়ে কোনোই আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে চিৎকারে পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লে যা অবস্থা, এই ফোন ইহকালে ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন। এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বড়লোক হবে।
টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছে, এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা বলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম, আহারে, এত দামি আইফোনটা কোন পাষাণে ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকার দাম নাই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশের বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাতটা কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতে ব্যথায় আহ করে উপরের দিকে তাকাতেই আটকে উঠলাম মুহূর্তে। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়ার ঘটনাগুলো একে একে মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখপানা এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। আহ, যা বোঝার তখনই বুঝে গেলাম এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জড়সড়ো জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোনের থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধীর চোখে লোকটার দিকে তাকাতে আতঙ্কে চমকে উঠলাম কুরুদিত ওই রক্তিম চোখ জোড়া দেখে। তখনই আমার খেয়াল হলো, আরে, লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না। সুজা কলেজের বিপির ছেলে রিদ খানের ফোনটাই ভাঙতে হলো আমায়। শেষ, আমি শেষ। আতঙ্কে যখন বুক ঠক ঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল রিদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল! আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জে এই কথাটা বলে। উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির এক অংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধরফরে এবার সত্যি সত্যি আমার হাত পা ছড়িয়ে ছিটিয়ে ভেবে করে কাঁদতে ইচ্ছা করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তার ওই অবস্থায় শুয়ে থেকে দু হাতে মুখ থেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম আমি। লোকটা ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠে কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল? ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। সেই সাগরের পানিতে রিদ নামক লোকটা ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙ্গুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগে কটমট করে ঘাড় পাকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখতেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার আগে কটমট করে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশ আমার, শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ, থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্ত
আস্তে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে। কান্নায় ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশিটাই বিরক্তিকর প্রকাশ। আমি ভয়ে কাচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছু একটা আভাস পেয়ে নিচে তাকাতে দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছেন। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমার, কিন্তু না। উনি আমার ধারণা মিথ্যা করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতে উনি উঠে দাঁড়ায়, চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আছড়ে পড়েছিলাম। বারবার কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি। তাই হুট করে হাত বাড়িয়ে ছো মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জোরালো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতন তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখন উনি গম্ভীর গলায় বলে ওঠে, আউট। বিষণ্ণে বলে উঠলাম, মানে? আমার কথায় হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ডেনে ফেলে হাতের চিঠিটা মুষ্টিতে দলা মুচড়া করে ডেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ, নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে, এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছা করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতামি? প্রথম দিন থেকেই কেন জানি বাজে আচরণ করছে, এখন আবার মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী নয় তো? হতে পারে, হু নোজ। যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার দুই আঙ্গুলে বন্দুকের মতো তাক করল আমার গলার উপর থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন উনি আল্লাহই জানেন। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ডগুলা ঠিক টিকে তো? বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট মনে। তবু মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না। আবার চুপও রইলাম না। ভর্ত মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছা করে আপনার ফোন ভাঙিনি, ভুল। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান? এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে?
অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তীর তীর মেজেজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন, নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন সেই ডানা পাখনা গুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটার রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক ভাবে লোকটা লেগে গেল। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগে দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখে তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করাতে। এরই মধ্যে ফোন আলাপ করেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ার আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙার রিয়েক্ট করতো না, অবশ্য রিয়েক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়েকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়ের সম্পর্কে জানতে ইচ্ছা হয়নি, কিন্তু সেদিনকার কলেজের ফাংশনে মেয়েটিকে দেখে তার হারিয়ে যাওয়ার বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতের অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বেশ, এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছেও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনে চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে, এজন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরও কেন যেন মেয়েটাকে দেখলে তার রাগ হয়, তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়ার আর বউটা হতে পারে? এজন্য হয়তো, যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভীতি নেই তার কাছে। সেখানে এই বেয়াদ্দপ মেয়েকে তো বউ হিসেবে আরও দরকার নেই। নিজের চিন্তা ভাবনাটায় হৃদ নিজে ফোড়ন কাটলো তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজের বিরোধিতা করল। না, এই বেয়াদ্দপ মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটা তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বের করাতো। মাথায় তুলে আছাড় দিয়ে যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনে দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফের সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই, আপনার পাঞ্জাবি ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল।
হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আসিফের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল, জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয় কিছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করতো। অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ ফের চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে, সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এটাও নয়। নিশ্চিত কিছুটাও একটা মনে আছে। আসিফ জি ভাই বললে সম্মতি দিয়ে সামনের দিকে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ।